সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বায়ো একাডেমির আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে টাইট্রেশন বা বাংলায় অনুমাপন। এই টাইট্রেশন নিয়ে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা ইন্টারনাল পরীক্ষা, এইচএসসি এবং অ্যাডমিশনেও কোশ্চেন আসতে দেখা যায়। এবং অ্যাডমিশনে দেখবা যে ভার্সিটিতে আসতেছে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সব জায়গাতে এখান থেকে কোশ্চেন আসে। এই কারণে এই টপিকটা আমাদের খুব ভালো মতো জানতে হবে, এমনভাবে জানতে হবে যেন যে কোনো জায়গা থেকে কোশ্চেন দেখ, এখানে যাতে কোনো ভুল না হয়। আশা করি আমাদের আজকে লেকচারের সাথে যদি তোমরা থাকো, সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। চলো আমাদের লেকচারটি শুরু করে দেওয়া যাক। টাইট্রেশন বা অনুমাপন বলতে কি বোঝায়? তোমরা জানো যে প্রমাণ দ্রবণ বলতে কি বোঝায়। আমি একটু লিখে দিলাম, প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ বলতে কি বোঝায়? যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি, অর্থাৎ জানা ঘনমাত্রার দ্রবণ, জানা ঘনমাত্রার দ্রবণ। এখন এই জানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করে আমরা যদি অন্য আরেকটা দ্রবণের ঘনমাত্রা বের করি, যার ঘনমাত্রা আমরা জানি না, এরকম এই প্রমাণ দ্রবণ ব্যবহার করে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকেই বলা হবে টাইট্রেশন বা অনুমাপন। এখন এই টাইট্রেশনের ফুল প্রসেসটাই হচ্ছে অজানা ঘনমাত্রার একটা দ্রবণের ঘনমাত্রা বের করব, ঠিক আছে? এবং আমরা বলে রাখি যে কেন এই টাইট্রেশনটা করা হয়। দেখা যায় যে কিছু কিছু পদার্থ রয়েছে, যেমন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যারা দীর্ঘ সময় যাদেরকে সংরক্ষণ করে রাখা যায় না। যদি আমি সংরক্ষণ করে রেখে দিই, তাদের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়, কারণ তাদের সক্রিয়তা অনেক বেশি। তারা পরিবেশের উপাদান থেকে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য গ্যাস তারা শোষণ করে রেখে দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রে যা দেখা যায় যে জলীয় বাষ্প অ্যাবজর্ব করে তারা তাদের ঘনমাত্রাটা চেঞ্জ করে দেয়। এই কারণে দেখা যায় যে আমরা যদি একটা ঘনমাত্রার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করে রেখে দিই, দেখা যাবে 2 দিন বা 3 দিন পরে আমরা সেই রকমের ঘনমাত্রা আর পাবো না। এই ক্ষেত্রে যা করতে হয়, ইনস্ট্যান্ট আমাদেরকে ঘনমাত্রা বের করে তো কাজ করতে হয়। এবং ঘনমাত্রা বের করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার নামই হচ্ছে টাইট্রেশন বা বাংলায় বলা হবে অনুমাপন। এখন আমি একটু লিখে দিলাম, খেয়াল করে দেখো, এই পিডিএফটা তোমরা সবাই পেয়ে যাবা। এটা হচ্ছে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। এই হচ্ছে টাইট্রেশন। এখন এই টাইট্রেশন 2 ধরনের হয়ে থাকে। টাইট্রেশন 2 ধরনের, মোটামুটি তোমরা সবাই জানো। আমি আবারও বলে দিলাম, 1 নাম্বার হচ্ছে অ্যাসিড বেজ বা অম্লক্ষারক টাইট্রেশন। আমি যদি বাংলায় বলি, অনুমাপন। আর 2 নাম্বার যে টাইট্রেশনটি রয়েছে সেটি হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন। জারণ বিজারণ অনুমাপন। এই অ্যাসিড বেস টাইট্রেশন নিয়ে আমরা প্রথম চ্যাপ্টারেই, অর্থাৎ প্রথম পত্রে আলোচনা করি। এটা হচ্ছে প্রথম পত্রের আলোচনা, অর্থাৎ আজকে আমাদের যে লেকচারটি রয়েছে তা হচ্ছে প্রথম পত্রের লেকচার। আর জারণ বিজারণ টাইট্রেশন নিয়ে তোমরা দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ে পড়বে। এটা হচ্ছে দ্বিতীয় পত্রের আলোচনা। আচ্ছা, খেয়াল করে দেখো, অ্যাসিড বেস অনুমাপন বলতে কি বোঝায়। এই ক্ষেত্রে আমরা যে কোনো একটি অ্যাসিড নিব অথবা ক্ষার নিব। এই অ্যাসিড এবং ক্ষারকে ব্যবহার করে অজানা ঘনমাত্রার একটি ক্ষার অথবা অ্যাসিড, যদি আমরা অ্যাসিড নেই তাহলে অজানা ঘনমাত্রার ক্ষার নিব, অথবা আমাদের কোনো একটা অ্যাসিডের ঘনমাত্রা জানা নেই, সেই ক্ষেত্রে আমরা একটি প্রমাণ ক্ষার নিব যার ঘনমাত্রা আমরা জানি। অর্থাৎ জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা বের করব। এবং তার জন্য আমাদের কি কি অ্যাপ্লায়েন্স প্রয়োজন বা যন্ত্রপাতির প্রয়োজন সেটা আমি বলে দিই। খেয়াল করে দেখো যে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, এখানে প্রথমত রয়েছে বুলেট।
অবশ্যই বুলেট প্রয়োজন, অর্থাৎ বুলেটটাকে আমরা একটা ক্ল্যাম্পের সাহায্যে যুক্ত করে দিব। এই যে ক্ল্যাম্পের সাহায্যে যুক্ত করে দিব, এটা দেখবে তোমাদের এই ল্যাবে সবার ল্যাবেই এই যন্ত্রপাতিগুলো রয়েছে। এখন এই বুলেটের মধ্যে আমরা কি নিব? বুলেটে আমরা নিব হচ্ছে টাইট্রেন্ট। এখন সেই টাইট্রেন্টটা কি? টাইট্রেন্ট হচ্ছে টাইট্রেন্ট যেটা আমরা বলি, টাইট্রেন্ট এটাই হচ্ছে সেই অজানা ঘনমাত্রা, অর্থাৎ যার ঘনমাত্রা আমরা জানি না, অজানা ঘনমাত্রা। আর সেই ক্ষেত্রে স্টপ কর্ক থাকবে এবং এর মাধ্যমে আমরা টাইট্রেন্টকে ফোটায় ফোটায় আমাদের যে ফ্লাস্ক রয়েছে সেই ফ্লাস্কে আমরা আমাদের টাইট্রেন্টটাকে ফোটায় ফোটায় ফেলবো। এখন এই ফ্লাস্কের মধ্যে আমরা কী নিই খেয়াল করে দেখো, সলিউশন অফ অ্যানালাইট উইথ ইন্ডিকেটর। এইখানে যে আবারও তাকাও, একটু ভুল হয়েছে আমাদের। টাইট্রেন্ট হচ্ছে যার ঘনমাত্রা আমরা জানি, জানা ঘনমাত্রা, ঠিক আছে, জানা ঘনমাত্রা, অর্থাৎ যার সাহায্যে আমরা টাইট্রেশন প্রসেসটা সম্পন্ন করব। আর যেটা হচ্ছে ফ্লাস্কের মধ্যে যেটা রয়েছে এর ঘনমাত্রা আমরা জানি না। এখন যার ঘনমাত্রা জানি না তার সাথে আমরা প্রপার ইন্ডিকেটর যোগ করে, আবারও বেশ মনোযোগ দিয়ে দেখো, প্রপার ইন্ডিকেটর যোগ করে এর মধ্যে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সলিউশন রাখবো। সলিউশন দিয়ে আমরা উপর থেকে এই বুলেটে আমাদের যে টাইট্রেন্ট রয়েছে এই টাইট্রেন্ট থেকে ফোটায় ফোটায় টাইট্রেন্ট আমরা ফেলবো, এবং ফেলার পরে দেখা যাবে একটা সময় পরে প্রশমন বিক্রিয়া শেষ হয়ে যাবে, তখন আমরা এই স্টপ কর্ক বন্ধ করে দিব। আচ্ছা, এখন বন্ধ করে দেওয়া হলে আমরা বুঝবো যে এইখানে আমাদের টাইট্রেশন প্রক্রিয়া শেষ, তখন আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এবং সেই ক্যালকুলেশনটাই তোমরা আজকে শিখবে। এখানে আমি আরেকটা ছবি দিয়েছি, খেয়াল করে দেখো যে শুরুতে টাইট্রেশন কীরকম থাকে, তার পরবর্তীতে কীরকম হয়। ইকুইভ্যালেন্স পয়েন্ট বা যেটাকে আমরা বলবো প্রশম বিন্দু, অর্থাৎ যখন টাইট্রেশনটা শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, শুরুতে একদম বর্ণহীন সলিউশন, ধরো এখানে আমরা ফেনলফথ্যালিনকে দিলাম। ফেনলফথ্যালিন অম্লীয় মাধ্যমে হয় বর্ণহীন, ঠিক আছে। যদি আমরা আমাদের এই ফ্লাস্কে মনোযোগ দিয়ে দেখো, যার ঘনমাত্রা আমরা জানি না, এটাকে আমরা কনিক্যাল ফ্লাস্কও বলতে পারি। এই যে কনিক্যাল ফ্লাস্কে আমরা আমাদের অজানা ঘনমাত্রার দ্রবণটাকে আমরা রাখলাম। এখন এখানে এটা যদি হয় অ্যাসিড, এবং অ্যাসিড মিডিয়ামে এই যে ফেনলফথ্যালিন, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, এই যে ফেনলফথ্যালিনটা এখানে কিন্তু আছে, বর্ণহীন একটা সলিউশন আছে, অর্থাৎ অ্যাসিডিক মাধ্যমে ফেনলফথ্যালিন বর্ণহীন হয়। আমরা আস্তে আস্তে উপর থেকে ক্ষার যোগ করব। এই যে খেয়াল করে দেখো, উপরে যে স্টপ কর্ক রয়েছে এটাকে আমরা আস্তে আস্তে খুলে দিব, ক্ষার যোগ করব, এবং একটা সময় পর হঠাৎ করে তার কালার চেঞ্জ করে সে গোলাপি হয়ে যাবে, পিঙ্ক হয়ে যাবে। যখনই পিঙ্ক হবে তখনই আমরা সাথে সাথে বন্ধ করে দিব, ঠিক আছে। এই কালার চেঞ্জটা কিন্তু খুব দ্রুত হয়, ঠিক আছে। যখন দেখবা যে শুরুতে এটা অ্যাসিডিক রয়েছে, অ্যাসিডিক যতক্ষণ পর্যন্ত অ্যাসিডিক থাকবে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ অ্যাসিড প্রশমিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সলিউশনটা বর্ণহীন থাকবে। যতক্ষণ পর্যন্ত, আমি আবারও বলি, দ্রবণটা অ্যাসিডিক থাকবে ততক্ষণ কিন্তু সে বর্ণহীন থাকবে। আর যখনই অ্যাসিড সব শেষ হয়ে যাবে হঠাৎ করেই তার বর্ণ পরিবর্তন হয়ে যাবে। এই কারণে আমাদেরকে খুব সতর্কতার সাথে স্টপ কর্ক পরিচালনা করতে হয়। আচ্ছা, তাহলে দেখা যাক, যখনই এখানে অ্যাসিড সম্পূর্ণ নিউট্রালাইজড হয়ে যাবে, সম্পূর্ণ নিউট্রালাইজড হয়ে যাওয়ার পর আমি NuET দিয়ে দিলাম, তখনই এটা পিঙ্ক আকার ধারণ করবে, পিঙ্ক কালার ধারণ করবে। আচ্ছা, এবং যখনই হঠাৎ করে কালার চেঞ্জ হয়ে গেছে আমরা মনে করব যেন সে প্রশম বিন্দুতে পৌঁছে গেছে, এখন আমাদের যে টাইট্রেশন রয়েছে সেটা শেষ। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব খেয়াল করো। ক্যালকুলেশন আমরা নর্মালি যে ইকুয়েশনটা দিই যে VASA = VBSB, এটা দেখা যাবে যে সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু কিছু কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনে দেখা যাবে এটা কিছু ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। এর কারণে আমরা সব থেকে কমন এবং সব থেকে সহজ একটা প্রসেস নিয়ে এই ক্যালকুলেশনটা করব, সেটা হচ্ছে স্টয়কিওমেট্রি। খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক, সেটা হচ্ছে স্টয়কিওমেট্রি। মনোযোগ দিয়ে দেখো, স্টয়কিওমেট্রির মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে অ্যাসিড ক্ষারের টাইট্রেশন রয়েছে তার কিভাবে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি তাই আজকে তোমাদেরকে দেখাবো। খেয়াল করো, আমি নর্মাল একটা বিক্রিয়া লিখি, সেটা হচ্ছে A এবং B, তারা হচ্ছে বিক্রিয়ক।
বিক্রিয়া করে তারা তৈরি করবে হচ্ছে সি এবং ডি। আমি ধরে নিলাম যে এ এর মোল সংখ্যা ছিল এ, বি এর মোল সংখ্যা ছিল লোয়ার কেস বি, সি এর মোল সংখ্যা লোয়ার কেস সি, ডি এর মোল সংখ্যা লোয়ার কেস ডি। এখন স্টয়কিওমেট্রি বা এখানে আমরা যেটা বলবো স্টয়কিওমেট্রিক ইকুয়েশন আমরা যদি লিখতে চাই সহগ অনুপাত সূত্র, এটার বাংলা অনুপাত নাম হচ্ছে সহগানুপাত সূত্র। স্টয়কিওমেট্রিক ইকুয়েশন বা হচ্ছে সহগানুপাত সূত্র। সেই সহগানুপাত সূত্র আমাদের কি বলে খেয়াল করো, যদি আমাদের এ এবং বি এর মোল সংখ্যা জানা থাকে, মানে সবার মোল সংখ্যায় ধরে আমরা জানি, ঠিক আছে, এনসি এনডি, তাহলে আমরা যেটা করতে পারবো যে তাদের প্রত্যেকের সহগ দ্বারা যদি আমরা তাদেরকে ভাগ করে দেই, সেই ক্ষেত্রে প্রত্যেকটি অনুপাত এর মান হবে সমান। এবং এই সহগানুপাত সূত্র কোত্থেকে আসছে? গেলোসাকের আয়তন সংযোগ সূত্র বলতে একটা সূত্র আছে, আমি আবারও বলি, গেলোসাকের আয়তন সংযোগ সূত্র আছে, সেই সূত্র থেকে আমরা এই সহগানুপাত সূত্রটা প্রমাণ করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমাদের প্রমাণটা লাগবে না, আমরা জাস্ট এটার ব্যবহারটা দেখব যে এই সহগানুপাত সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। বেশ মনোযোগ দিয়ে দেখো, সহগানুপাত সূত্র আমি আবারও বুঝিয়ে দেই। প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা এবং তার যে সহগটা রয়েছে তাদের অনুপাত, এই অনুপাত সব সময় সমান হবে, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাকাও, সবাই তাকাও। ধরে নিলাম যে আমরা নিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড, আমরা তাদেরকে নিয়ে টাইট্রেশন করতে চাই, ধরে নাও। এখন বিক্রিয়া করে তারা কি তৈরি করবে? তৈরি করবে সোডিয়াম সালফেট, তোমরা সবাই মোটামুটি জানো, এটা তৈরি করবে হচ্ছে সোডিয়াম সালফেট। এবং পানি, এটা একটা প্রশমন বিক্রিয়া। এখন আমরা এখানে করে দিব, সমতা করব। দেখো সোডিয়াম আছে দুইটা, সুতরাং এই সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই দুইটা থাকতে হবে। এবং এইখানে এবার সব কিছু মোটামুটিভাবে ঠিকঠাক না, পানীয় হবে দুইটা, খেয়াল করো, পানীয় হবে দুইটা। এখন আমরা যদি সহগানুপাত সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে, যে আমরা ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা আমরা জানি, এটা হচ্ছে n অব NaOH, তাহলে তার সহগ কত? 2 সমান, বেশ মনোযোগ দিয়ে দেখো। এবার যদি আমরা সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা জানা থাকে, তাকে আমরা 1 দিয়ে ভাগ করব, সমান হচ্ছে মোল সংখ্যা অব সোডিয়াম সালফেট ডিভাইড বাই 1 সমান মোল সংখ্যা অব পানি ডিভাইড বাই 2। এখন এই সহগানুপাত সূত্রের খুব সবথেকে যে সুবিধাটা তা হচ্ছে আমরা যদি যে কোনো একজনের পরিমাণ জানি, ধরে নাও আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ আমরা জানি, এই পরিমাণ থেকে আমরা বাকি সবার পরিমাণ বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এবং পরিমাণ বলতে আমরা কি, পরিমাণ বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মোল সংখ্যা বের করে ফেলতে পারবো। তোমরা সবাই জানো মোল সংখ্যা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে কি হবে, মোল সংখ্যা থেকে আমরা কত কিছু বের করে ফেলতে পারি। আমি একটু লিখে দিই, মোল সংখ্যা হচ্ছে n, যার মানে যদি আমাদের কাছে পরিমাণ দেওয়া থাকে তাকে তার আণবিক ভর দিয়ে বা পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। যদি যে কোনো সংখ্যা দেওয়া থাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যদি এসটিপিতে আয়তন দেওয়া থাকে সেক্ষেত্রে কি করতে হয়, স্ট্যান্ডার্ড যে ভ্যালু 22.4 এটা দিয়ে ভাগ করে দিতে হয়। আর যদি এসটিপিতে আয়তন দেওয়া থাকে, জাস্ট এটা একটা রিক্যাপ, এসটিপিতে যদি আয়তন দেওয়া থাকে স্ট্যান্ডার্ড ভ্যালু এসটিপিতে এটা হচ্ছে 24.8 লিটার, এটা দিয়ে ভাগ করে দিতে হবে মোল সংখ্যা পাওয়ার জন্য। তাছাড়া আমরা আরও সূত্র জানি, ঘনমাত্রা ইন্টু আয়তন সমান আমরা জানি পিভি বাই আরটি। আমরা আরও জানি মোল সংখ্যা সমান তড়িৎ প্রবাহ ইন্টু সময় তুল্য সংখ্যা ইন্টু ফ্যারাডের ধ্রুবক। মোটামুটিভাবে আমরা মোল সংখ্যা থেকে কিন্তু এত শত জিনিস আমরা বের করে ফেলতে পারি। এখন চিন্তা করো, যদি কারোর মোল সংখ্যা জানা থাকে তাহলে তার পরিমাণ বের করতে পারবো, সেটা কত সংখ্যক আছে তা বের করতে পারবো। এসটিপিতে তার সে যদি গ্যাস হয়ে থাকে আয়তন কত হবে, এসটিপিতে আয়তন কত হবে, অথবা তার ঘনমাত্রা কত, আয়তন কত, তার চাপ, আয়তন, তাপমাত্রা সব কিছু আমরা বের করে ফেলতে পারি। তার মানে
যখনই আমরা কোনো একটা পদার্থের মোল সংখ্যা জানি তার মানে আমরা তার আইডেন্টিটি জানি, সব কিছু জানি, তার অ্যাড্রেস, তার নাম, বাবার নাম, দাদার নাম, চাচার নাম, নানার নাম, নানির নাম, সবার নাম আমরা জানি। আচ্ছা, এই হচ্ছে সুবিধা। যখন আমরা স্টয়কিওমেট্রিক ইকুয়েশন ব্যবহার করব আমরা এই সবগুলা তথ্য একবারে জেনে যেতে পারবো। এই স্টয়কিওমেট্রিক ইকুয়েশনটাই আমরা ব্যবহার করব হচ্ছে টাইট্রেশনের কাছে। খেয়াল করে দেখো, যখন আমরা টাইট্রেশন করে থাকি, মনোযোগ দাও, এই যে দেখো তোমাদের সবার জন্য আমি কত সুন্দর ছবি এঁকে রেখেছি। এই ছবিগুলো তোমরা দেখবা, ঠিক আছে? এতে করে তোমাদের আইডিয়া আরও ক্লিয়ার হবে যে আমরা উপর থেকে আস্তে আস্তে করে এই যে ফোটায় ফোটায় আমাদের সলিউশন দিচ্ছি অজানা ঘনমাত্রার দ্রবণের মধ্যে। এখন একটা সময় পরে দেখা যাবে যে তারা প্রসম হয়ে গেছে। প্রসম হয়ে যাওয়া মানে কি? প্রসম হয়ে যাওয়া মানে হচ্ছে তাদের বিক্রিয়া শেষ হয়ে যাওয়া। আমি তোমাদেরকে একটা বিক্রিয়া দিয়ে দেখিয়ে দিই, সেটা হচ্ছে আবারও সেই আগের বিক্রিয়াটা, নতুন একটা বিক্রিয়া। আমি ভিন্ন একটা কালার ব্যবহার করলাম। খেয়াল করো, ধরে নাও হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট টাইট্রেশন করতে চাই। সেটা কীরকম? ধরো যে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা আমি জানি, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা আমার জানা আছে। এখন সোডিয়াম কার্বনেট নামক যে সলিউশনটা আছে তার ঘনমাত্রা জানা নেই। তাহলে এবার আমরা কি কাজ করব? আমরা যে কাজটা করব, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে রাখবো বুরেটে। কারণ কি? এর ঘনমাত্রা জানা আছে, তাই বুরেটে জানা ঘনমাত্রা দ্রবণটা ব্যবহার করতে হবে। আর অজানা ঘনমাত্রার যে দ্রবণ সেটাকে আমরা রাখবো হচ্ছে আমাদের এই ফ্লাক্সে। অর্থাৎ এই ক্ষেত্রে কোন দ্রবণটা থাকবে? থাকবে হচ্ছে সোডিয়াম কার্বনেট, CO3, সোডিয়াম কার্বনেট। এখন ধরে নিলাম যে HCl এর পরিমাণ, এর ঘনমাত্রা ধরে নিলাম যে SA, ঠিক আছে? অর্থাৎ অ্যাসিড, এতে হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের ঘনমাত্রা আমরা ধরে নিলাম SA, এবং শুরুতে আমরা ধরে নিলাম যে এখানে 100 নামক যে দাগটা আছে, আমি এটা একটু আরও গাঢ় দাগ ব্যবহার করলাম, কালার। ধরে নিলাম যে এইখানে যে দাগটা রয়েছে এটা হচ্ছে তার ক্যালিব্রেশন হচ্ছে 100। অর্থাৎ 100তে আমরা শুরু করলাম আমাদের আয়তন গণনা শুরু। তারপর যখন টাইট্রেশন আস্তে আস্তে করতেছি তখন ধরে নাও এই পর্যন্ত এসে শেষ হয়েছে, এবং এখানকার যে দাগটা সেটা ধরে নাও ফর এক্সাম্পল 40, এবং প্রত্যেকটা দাগ 1 ml করে নির্দেশ করে। বুলেটের প্রত্যেকটা দাগ 1 ml করে নির্দেশ করে। তাহলে আমরা জানি 100 থেকে 40-তে এসেছে, মানে এখানে কতটুকু অ্যাসিডের প্রয়োজন পড়েছে। অ্যাসিডের আয়তন যদি আমরা নিই সেক্ষেত্রে আমরা বের করে ফেলতে পারবো 60 ml অ্যাসিডের প্রয়োজন পড়েছে। আচ্ছা, এবার দেখো ঘনমাত্রা তো আমরা জানি অলরেডি, এবং আয়তনও অলরেডি এখান থেকে পেয়ে গেছি। এবার দেখো সোডিয়াম কার্বনেট যেটা আমরা নিয়েছিলাম নিচে, এই সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা কিন্তু আর ঘনমাত্রা জানি না, অর্থাৎ এটা হচ্ছে বেজ, অর্থাৎ SB, এসতে হচ্ছে ঘনমাত্রা বোঝাবে, এটা আমরা জানি না। কিন্তু আমরা কিন্তু ঠিকই হিসাব করে রেখেছিলাম যে এখানে কতটুকু বেজ দেওয়া হয়েছে। বেশ মনোযোগ দিয়ে দেখো, এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফে কাজগুলো করব, যে এখানে কতটুকু আয়তন দেওয়া থাকবে সেটা কিন্তু আমরা পরিমাপ করেই নিব, ঠিক আছে? আর যেটা জানা ঘনমাত্রা দ্রবণ আছে, খেয়াল করে দেখো উপর থেকে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামবে, ঠিক আছে? নিচের দিকে নেমে আমরা ক্যালকুলেশন করব যে আসলে কতটুকু আমরা দ্রবণ ব্যবহার করেছি। এখান থেকে উপরের আয়তন আমরা পেয়ে যাব, আর নিচের আয়তন তো আমরা হিসাব করেই নিয়েছি, এবং উপরের যে জানা ঘনমাত্রা দ্রবণ তার ঘনমাত্রা আমরা জানি, এখন নিচেরটার ঘনমাত্রা বের করতে হবে। এখন খেয়াল করে দেখো এই ইয়েটা যখন আমরা ব্যবহার করব, তাকাও এখান থেকে কি কি তৈরি হবে। যেটা তৈরি হবে যে NaCl তৈরি হবে, আর তৈরি হবে হচ্ছে পানি। এখন NaCl কয়টা তৈরি হবে? 2টা, তার জন্য HCl লাগবে 2টা। এখন চিন্তা করে দেখো HCl এর ঘনমাত্রা জানা আছে। ফর এক্সাম্পল ধরে নিলাম SA এর মান হচ্ছে ধরে নাও 0.5 মোলার। দেখো আমি কিন্তু সরাসরি ছবির মধ্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে আর কোনো সমস্যা না হয়। তোমরা বেশ মনোযোগ দিয়ে দেখবে প্রত্যেকটা লেখা। 0.5 মোলার আমরা ধরে নিলাম S এর মান। আর আমরা যেটা দ্রবণ নিয়েছিলাম, অর্থাৎ অজানা ঘনমাত্রার দ্রবণ, এটা ধরে নিলাম যে আমরা 50 ml নিলাম, 50 ml। আচ্ছা, আর আমরা যেটা ক্যালকুলেশন করেছি HCl এর ঘনমাত্রা, এটা তো দেওয়াই আছে, আর HCl এর যে আয়তন এটা ধরে নিলাম যে 60 ml আমাদের প্রয়োজন পড়ছে। আচ্ছা, তাহলে এইবার
আমরা আমাদের সূত্রে বসাবো। দেখি সূত্রটা কিভাবে স্টয়কিওমেট্রি এখানে বসানো যায়। সবাই দেখো, স্টয়কিওমেট্রি অনুসারে আমরা বলবো যে মোল সংখ্যা অব HCl, অর্থাৎ HCl এর মোল সংখ্যা, তাকে কত দিয়ে ভাগ করতে হবে? এই যে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন 2 দিয়ে ভাগ করতে হবে? কারণ এটা সহগানুপাত সূত্র, সমান মোল সংখ্যা অব সোডিয়াম কার্বনেট, ডিভাইড বাই কত হবে? এর সহগ কিন্তু 1, অর্থাৎ একে 1 দ্বারা ভাগ করবো, আর বাকিদের প্রয়োজন নেই আমাদের। এবার খেয়াল করো, আমরা জানি, এখানে আমি একটু রিক্যাপ করে দিলাম যে ঘনমাত্রা ইনটু আয়তন, এটার মানেটা হচ্ছে আসলে মোল সংখ্যা। ঠিক আছে, কিভাবে এই সূত্রটা এসেছে মনোযোগ দিয়ে দেখো। আমরা জানি যে মোলার ঘনমাত্রা S সমান একক আয়তনের মোল সংখ্যাকেই বলা হয় মোলার ঘনমাত্রা। এখন আমরা যদি মোল সংখ্যা বের করতে চাই, N সমান কি হবে? ঘনমাত্রা ইনটু আয়তন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যেটা করব, এইখানে HCl এর আমরা ঘনমাত্রা বসাবো, এটা যেহেতু অ্যাসিড SA হবে, আর তার আয়তন হচ্ছে VA ডিভাইড বাই 2 সমান সোডিয়াম কার্বনেটের ভর কত ছিল? আসলে ভর তো না, আয়তন কত ছিল দেখো, আমরা ঘনমাত্রা জানি না, SB, এটাই আমরা বের করব, ইনটু এর যে আয়তন সেটা হচ্ছে VB ডিভাইড বাই কত হবে? 1 হবে। এবার দেখো, আমাদের যে জানা সূত্রটা ছিল যে VS সমান VBSB, তার সাথে কোনো কিছু একটা গুণ ভাগ করতে হয়, সেটা কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি। ঠিক আছে, অর্থাৎ তোমাদেরকে এত কঠিন সূত্র মনে রাখতে হবে না, আসলে কঠিন না, সহজেই, কিন্তু এই ক্ষেত্রে ঝামেলা লেগে যায় যে কার সাথে কি গুণ দিব, ভাগ করব, ওই ব্যাপারটা আর যাতে সমস্যা না হয়। আচ্ছা, তাহলে দেখো যে যখন আমরা স্টয়কিওমেট্রি ব্যবহার করব, তখন যা সহগটাকে আমরা ভাগ করে দিব। ঠিক আছে, এবার আমরা মান বসাই, মনোযোগ দাও, মান বসাবো। আচ্ছা, এখানে হয়তো একটু বুঝতে সমস্যা হয়ে যাবে, আমরা সামনের ইয়েতে যাই, পেজে যাই। খেয়াল করো, আমি আবারও লিখলাম যে VA SA নিচে হচ্ছিল 2 ডিভাইড বাই VB SB ডিভাইড বাই 1। এবার মনোযোগ দিয়ে দেখো, আমরা যে অ্যাসিডটা নিয়েছিলাম, সেই অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল? সেই অ্যাসিডের ঘনমাত্রা যেটা আমরা জানি, সেটাকে আমরা নিয়েছিলাম, আমি একটু চেক করে আসি, এই ঘনমাত্রা নিয়েছিলাম 0.5 মোলার। আচ্ছা, সেক্ষেত্রে কতটুকু আয়তন আমরা বুলেট থেকে গণনা করলাম? ঠিক আছে, সেটা ছিল 60 ml। কীভাবে 60 ml হয়েছে মনোযোগ দাও, আমি এটাও দেখিয়ে দিই। শুরুতে ছিল 100 ml, তারপরে শেষে ছিল 40 ml। সেই ক্ষেত্রে আমরা যখন বিয়োগ করে দিব, অবশ্যই সেই মানটা পেয়ে যাব। আচ্ছা, তারপর আমরা যেটার ঘনমাত্রা জানি না, তার ক্ষেত্রে মনোযোগ দাও, তার ক্ষেত্রে আমরা কি করেছিলাম? আমরা VB আমরা হিসেব করেই 50 ml নিয়েছিলাম, শুধুমাত্র তার ঘনমাত্রাটাই আমরা জানি না, SB। তাহলে এই মানগুলো আমরা এখানে ইনপুট দিব। দেখো, VA হচ্ছে 0.5 ইন্টু এই যে 60 ml, এখানেও বাম পাশে ml আছে, ডান পাশে ml আছে, সুতরাং আর লিটারে নিতে হবে না। এখন আমরা কি করব? SA এর মানটা হচ্ছে 0.5 আর VA এর মান হচ্ছে, আমি এখানে ভুল করেছি, এটা হবে VA এর মান হবে 60 ডিভাইড বাই 2 সমান VB এর মান হচ্ছে 50 ইন্টু SB এর মানটাই আমরা বের করব। এবার খেয়াল করে দেখো, আমরা আর গুণ করে দেই, গুণ করে দিলে আমরা পেয়ে যাব SB এর মানটা। SB এর মানটা হবে, কাটাকাটি করলাম, 30। সবাই কাটাকাটিটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই 30কে আমরা যখন এই যে 0 0 কেটে দিলাম, খেয়াল করো। এবার দেখো কিভাবে করা যায়। 3 ইন্টু 5 কত হয়? 15, তাই না? 15 আমরা লিখলাম 15, কিন্তু একটা দশমিক আছে, এক ঘর আগে দশমিক আসবে। আচ্ছা, আর সেক্ষেত্রে যেটা করতে হবে, এই 5কে ভাগ করে দিতে হবে। এটা হচ্ছে এত
মোলার ঘনমাত্রা। আচ্ছা, এটাকে আমরা ভাগ করতে চাই, সেক্ষেত্রে দেখো আমরা কীভাবে ভাগ করব। এই যে 5 আছে, উপরে আছে 15, তাহলে কি 3 5 15, কিন্তু আসলে কি 15 ছিল না, 1.5 ছিল, সুতরাং 1 ঘর দশমিক এগিয়ে দিতে হবে, অর্থাৎ 0.3 মোলার, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়াই কিন্তু করে ফেলা যায়। এই হচ্ছে মোটামুটিভাবে টাইট্রেশন। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো, মনোযোগ দাও। ধরে নাও যে আমি যখন টাইট্রেশন করলাম তখন টাইট্রেন্ট, অর্থাৎ যার ঘনমাত্রা আমরা জানি, যার সাহায্যে আমরা টাইট্রেশনটা করি, আর যার টাইট্রেশন করি তাকে বলা হয় টাইটার। সেটা তোমাদেরকে তখন বলা হয়নি, বলে দিলাম টাইটার। ধরো টাইট্রেন্ট যেটা আছে, অর্থাৎ এই টাইট্রেন্টটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন বা প্রমাণ দ্রবণ। এবং প্রমাণ দ্রবণ কাকে বলে আমরা জানি, যে যার ঘনমাত্রা জানা থাকে। ধরে নাও এটা ছিল একটা বেজ, সেই বেজটা কি, বেজটা আমরা লিখে দিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমরা ক্যালকুলেশনটা করছিলাম, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড নিয়ে আমরা বিক্রিয়াটা করেছিলাম। এখন তারা যখন বিক্রিয়া শেষ করবে কি কি উৎপাদ তৈরি করবে, ক্যালসিয়াম ফসফেট আর হচ্ছে পানি। দেখো এবার আমাদের সমতা করতে হবে, এখানে ক্যালসিয়াম রয়েছে একটা, এখানে 3টা, সুতরাং এখানে 3 দিতে হবে। তারপর ফসফেট রয়েছে এখানে একটা, এখানে রয়েছে 2টা, সুতরাং এখানে দিতে হবে 2। খেয়াল করে দেখো আর কোনো কিছু মনে হয় না বাকি আছে, 3 দুগুণা 6, এক্ষেত্রে 6 দিতে হবে। আচ্ছা, আমাদের বিক্রিয়াগুলোর দিকে তাকালেই হবে, কারণ তাদেরকে নিয়ে আমাদের যত ক্যালকুলেশন। এখন দেখো আমরা যে টাইট্রেন্ট হিসেবে বেসকে নিয়েছিলাম, ধরে নাও যে এই ক্ষেত্রে বুলেটের যে পার্ট সেটা ছিল 100 ml, আমাদের 100 ml প্রয়োজন পড়েছিল, ঠিক আছে, এবং তার ঘনমাত্রা যেহেতু আমরা জানি সেটা ছিল ধরো 0.25 মোলার। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে দিই তোমাদের জন্য, 25 মোলার। এখন যার ঘনমাত্রা আমরা বের করব, ঠিক আছে, সেটা কি, সেটাকে আমরা বলবো টাইটার, টাইটার বলবো। আচ্ছা, তার জন্য এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে, এই অ্যাসিডের ঘনমাত্রাটাই আমরা জানি না। আর ধরে নাও আমরা ফ্লাস্কে এর যে পরিমাণটা নিয়েছিলাম, পরিমাণটা ধরে নাও এই ক্ষেত্রে 75 মিলিলিটার। খেয়াল করো কীভাবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে হয়, সেটা দেখানোর জন্যই আমি এই মানগুলো নিয়েছি। এখন স্টয়কিওমেট্রি বা সহগানুপাত সূত্রানুসারে লিখে ফেলো, সহগানুপাত সূত্রানুসারে তোমরা খেয়াল করো, আমরা যখন লিখব যে মোল সংখ্যা অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সহগ কত ছিল 3, সমান যেটা হবে মোল সংখ্যা অফ ফসফরিক অ্যাসিড H3PO4 ডিভাইড বাই 2 হবে। খেয়াল করে দেখেছো, এক্ষেত্রে কিন্তু 2। আচ্ছা, আমরা লিখে ফেললাম 2। ওকে, এইবার আমাদের জানা সূত্র আমরা ব্যবহার করব। আমরা পরের পেজে গেলাম, মনোযোগ দিয়ে দেখো যে এটা ছিল বেজ, বেজের নিচে 3, তাহলে কি হবে, VB SB ডিভাইড বাই 3 সমান VA SA ডিভাইড বাই 2। এবার আমরা সবগুলো মান আমরা জানি যে বেজের আয়তন কত ছিল, বেজের আয়তন ছিল 100 এবং ঘনমাত্রা হচ্ছে 0.25, তার মানে 100 ml ইন্টু 0.25 ডিভাইড বাই 3 সমান অ্যাসিডের আয়তন কত ছিল, ছিল 75 ml, 75 ml, এবং তার ঘনমাত্রাটাই বের করতে হবে ডিভাইড বাই 2। এবার আমরা কি করতে পারি, এবার আমাদের কাটাকাটি করতে হবে, উভয় পাশে কাটাকাটি করে ফেলি। কাটাকাটিটা কিন্তু কঠিন না, খেয়াল করো, আমরা যেটা করব যে 100 দিয়ে যখন আমরা 0.25কে গুণ করব, আসলে কিন্তু এখানে কত আসবে, 100 ইন্টু 0.25 মানেটা আসবে হচ্ছে তোমার 25, অর্থাৎ 2 ঘর সামনে এগিয়ে যাবে। এখন 25 আসলো, তার নিচে আসবে কি
3 ইন্টু 75, তাহলে খেয়াল করো 25 আর 3 25-এ 75, তার মানে এই মানটা হচ্ছে 1/9। এখন 1/9-কে তুমি কীভাবে ইয়ে করতে পারবা? দশমিক দিয়ে উপরে একটা শূন্য নিয়ে আসবা। যখন তুমি শূন্য নিয়ে আসবা তখন কি আসবে? 1 1 1 এইভাবে যেতেই থাকবে। ঠিক আছে, আশা করি এটা তোমরা সবাই বুঝো। সুতরাং অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.11 মোলার। এই 2 ঘর পর্যন্ত নিলেই হবে। মোটামুটিভাবে এই হচ্ছে স্টয়কিওমেট্রির মাধ্যমে আমাদের টাইট্রেশন। আশা করি তোমরা বেশ ভালো করে বুঝেছো। যদি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।